3 ফেব্রুয়ারি বাংলার রাজনৈতিক ইতিহাসে কি সবচেয়ে বড় দিন হতে চলেছে, মানে সবচেয়ে বড় কালো দিন হতে চলেছে? তৃণমূল নেতারা অন্তত সেটাই ভাবছেন এবং আতঙ্কে রয়েছেন। মুখ্যমন্ত্রীও সেটা টের পেয়ে গিয়েছেন। তাই একের পর এক কর্মসূচির বদল আনছেন তিনি এবং প্রশাসনেও বদল আনছেন। এ নিয়ে ভাইপো বাবুর সঙ্গে তিনি একমত হলেও একটা প্রশ্ন তাদের মাঝখানে রয়ে গিয়েছে। এই যে ভয়ের পরিবেশ, এই যে একটা আতঙ্কের আবহ তৈরি হলো, তার আসল দোষটা কার? এই প্রশ্নটা রয়ে গিয়েছে। এক এক করে সামনে এনে দেব তৃণমূলের ভয়ের কারণ এবং তার জন্য কি কি বদল হচ্ছে। যদি আলোচনা ভালো লাগে অবশ্যই সাবস্ক্রাইব করবেন। পিনাক্কি বলছে, তৃণমূলের অন্দরে 3 ফেব্রুয়ারি নিয়ে এত ভয় কেন জানতে দেখুন ও শুনুন পিনাক্কি বলছে। ইডির তদন্তে বাধা, জোর করে প্রতীক জৈনের বাড়িতে ঢুকে পড়া, ফাইল মোবাইল ছিনিয়ে নেওয়া। যদিও ইডির দাবি সবটাই পুলিশ কর্তাদের সঙ্গে নিয়ে ডাকাতি করেছেন মুখ্যমন্ত্রী। আর সেসব শুনে 3 দিনের মধ্যে নির্দেশ শোনানোর দিন ঠিক করতে চেয়েছিলেন সুপ্রিম কোর্টের বিচারপতিরা। কিন্তু রাজ্যের আইনজীবীদের অনুরোধ উপরোধে শেষ পর্যন্ত সেটা স্থগিত থেকেছে। 3 ফেব্রুয়ারি পর্যন্ত সময় পেয়েছে রাজ্য সরকার তথা আমাদের গর্বের মুখ্যমন্ত্রী, সততার প্রতীক মমতা বন্দ্যোপাধ্যায়। সততার প্রতীকের বিরুদ্ধে ডাকাতির অভিযোগ। 3 ফেব্রুয়ারি মুখ্যমন্ত্রীকেও হলফনামা দিয়ে জানাতে হবে কেন, কি উদ্দেশ্যে তিনি ইডির তদন্তে বাধা দিয়েছেন, কেন ফাইল ইত্যাদি তথ্য প্রমাণ নিয়ে চলে এসেছেন। বলতে হবে আইপ্যাকের সল্টলেকের দপ্তর থেকে সরকারি ফাইল তুলে আনা নিয়েও তার কি লক্ষ্য ছিল। আইপ্যাকের সল্টলেক দপ্তর থেকে সরকারি ফাইল তুলে আনা নিয়েও জবাব দিতে হবে। কিন্তু তারপরে কি বলতে পারেন সুপ্রিম কোর্টের বিচারপতিরা? ইডি নতুন কি চাল দেবে সুপ্রিম কোর্টে? এর সবকিছু নিয়েই না ভয় ভয় বাড়ছে। প্রথম দিন আপনাদের মনে আছে মামলা শুনে কোর্ট বলেছিল 10 মিনিটেই নির্দেশ দিয়ে দেওয়া যায়, তবু সকলের কথা শুনতে চাওয়া হচ্ছে। এর থেকেই একটা বিষয় স্পষ্ট যে কি ধরনের নির্দেশ সুপ্রিম কোর্ট দিতে পারে তা প্রথম শুনানিতেই ঠিক হয়ে গিয়েছিল, হয়তো ঠিক হয়েও রয়েছে। এই জন্যই তো ভয়ের পরিবেশ তৃণমূলের অন্দরে, বন্দ্যোপাধ্যায় পরিবারেও। আর তাতেই বদলের পর বদল হচ্ছে, বদল হচ্ছে। পিসিমণির কর্মসূচি বদলে যাচ্ছে, সরকারও বদলে যাচ্ছে। আমি বলবো কি কি বদল হয়েছে পরপর বলবো, তার আগে একটা কথা মনে করিয়ে দিই। পিসি ভাইপো কিন্তু একমত হয়েই এইসব বদল করছেন, তবে একটা চাপা লড়াই রয়েছে। সেটা হলো পিসি কেন ইডির তদন্তে হস্তক্ষেপ করতে গেলেন। লক্ষ্য করে দেখবেন এখনো পর্যন্ত, সেদিন তো কিছু বলেননি, চুপ করেছিলেন, তারপরেও কেন্দ্রের রাজনৈতিক প্রতিহিংসা, এটা তো ভাঙা রেকর্ড, এটা তো বারবার বাজে। এটা ছাড়া ভাইপোকে সেভাবে কিছু বলতে দেখা যায়নি। মূলত তিনি চুপ। তিনি পিসির পক্ষ নিয়ে এখনো পর্যন্ত একটা কথাও সেভাবে বলেননি। ভাইপো শিবিরের নেতারা বলছেন পিসিমণি যেচে পড়ে বিপদ ডেকে এনেছেন বলেই তারা মনে করেন। এতটা না করলেও চলতো। ইডির ফাঁদে পা দেওয়াটা ঠিক হয়নি পিসিমণির। ফাইল নিয়ে বার হওয়ার যে ছবিটা তৈরি হয়ে গেছে, মমতা বন্দ্যোপাধ্যায় হাতে সবুজ ফাইল, এটা এই ভোটমুখী রাজ্যে বিধানসভা নির্বাচনের আগে একটা বড় ক্ষতি করবে। দলের নেতারাও বলছেন যে সচেতন শুভবুদ্ধি সম্পন্ন মানুষের কাছে এটা নিয়ে কথা বলা যাচ্ছে না, তাদের সমর্থন পাওয়া যাচ্ছে না। কেউ কি পারে? কোন সেন্সেবল মানুষ সমর্থন করতে পারে? আর নেতারা
কথা হলেই এই প্রশ্ন তুলছেন, ভোটের মুখে দলনেত্রীর বিরুদ্ধে কি সিবিআই তদন্ত হয়ে যেতে পারে? সঙ্গ দেওয়া পুলিশ কর্তাদের কি সুপ্রিম কোর্ট সাসপেন্ড করার নির্দেশ দিতে পারে? রাজ্যের আইনজীবীরাও কিন্তু তেমনটাই বলছেন। তাহলে কি হবে? দিদি প্রথমে ঠিক করেছিলেন এর বিরুদ্ধে দিল্লিতে গিয়ে তিনি একটু হাওয়া গরম করবেন। দিনক্ষণ সব ঠিক হয়ে গিয়েছিল, ভাইপো বাবুও যাবেন শোনা যাচ্ছিল, কিন্তু শেষ পর্যন্ত সেই সফর তিনি কেন বাতিল করলেন? এমন প্রশ্ন না তৃণমূলের অন্দরেও রয়েছে, আমার তো রয়েছেই। তার মানে কি কাউকে ম্যানেজ করতে যাবেন বলে ঠিক করেছিলেন, কিন্তু শেষ পর্যন্ত কেউ দেখাই করতে চাননি? কার কার অ্যাপয়েন্টমেন্ট চেয়েছিলেন দিদি সব প্রকাশ্যে এসে যাবে? নাকি অন্য দলের সঙ্গে জোট পাকাতে গেলেও তিনি কলকাতায় বসেই বুঝতে পেরেছেন এমন অন্যায়ের সঙ্গে কংগ্রেসের সহ কোনো বন্ধু দলই, হ্যাঁ বন্ধু দলই আর তৃণমূলের তথা আমাদের গর্বের মুখ্যমন্ত্রীর পাশে দাঁড়াতে চাইছেন না। সততার প্রতীকের পাশে দাঁড়াতে কেউ রাজি হচ্ছে না। এসব দেখেই দিদি তথা তৃণমূল তথা রাজ্য সরকার একের পর এক বদল আনতে শুরু করে দিয়েছে। প্রথমেই বাজেট অধিবেশন। ভাবুন, রাজ্যের বাজেট কিন্তু পিছিয়ে গেছে। রাজ্যের কোষাগারের যে অবস্থা তাতে এমনিতেই বাজেট করা কঠিন, তবু উনি তো ট্রেডমিলে হাঁটতে হাঁটতে বাজেট করে ফেলেন। প্রতি বছরই পিসিমণি একটা কাজ করেন, কেন্দ্রকে টেক্কা দিতে হবে। কেন্দ্র যেদিন বাজেট প্রস্তাব পেশ করছে তার পরের দিনই 1 ফেব্রুয়ারি, অতএব তিনি ঘোষণা করে দিয়েছিলেন 2 ফেব্রুয়ারি রাজ্য বাজেট। কিন্তু সবকিছু ঠিকঠাক থাকার পরেও আচমকা যেমন ওই দিল্লি সফর বাতিল হয়ে গেল, সঙ্গে সঙ্গে বাজেটের দিনক্ষণও বদলে গেল। তার মানেটা কি? ম্যানেজ হচ্ছে না বুঝতে পেরেই কি দিনক্ষণ বদল? 31 জানুয়ারি রাজ্যের বাজেট অধিবেশন শুরুর কথা ছিল, কিন্তু হলো না। ঠিক হয়েছে 3 ফেব্রুয়ারি, সেই বিশেষ দিনটি, সেই দিন থেকে শুরু হবে। বদলে গেছে রাজ্য মন্ত্রিসভার বৈঠকের দিনক্ষণ। আগে ঠিক ছিল 2 ফেব্রুয়ারি মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের নেতৃত্বে বিধানসভাতেই তার ঘরে রাজ্য মন্ত্রিসভার একটা বৈঠক হবে, সেখানে একটা অন্তর্বর্তীকালীন বাজেট হবে। তো এবার তার একটা অনুমোদন দেবে মন্ত্রিসভা, সেই মর্মে না বিজ্ঞপ্তিও জারি হয়ে গিয়েছিল। কিন্তু পরিবর্তিত পরিস্থিতিতে সেই সূচিরও বদল হয়ে গেছে। যেহেতু 31 জানুয়ারির বদলে 3 ফেব্রুয়ারি বাজেট অধিবেশন শুরু হচ্ছে, আর 4 ফেব্রুয়ারিতেই শবে বরাতের ছুটি, তাই ওই দিন বিধানসভার অধিবেশন বসবে না। 5 ফেব্রুয়ারি বিধানসভায় বাজেট পেশ করবে রাজ্য সরকার। সপ্তদশ বিধানসভার শেষ বাজেট হবে এটি। যদিও দিদিমণি বিশ্বাস করেন সব অন্তর্বর্তীকালীন বাজেট টাজেট কিছু হয় না, যাই লেখা থাকুক সংবিধানে, তিনি ফুল বাজেট। হয়তো বলবেন যে আমরা জিতে এলে পরের আর্থিক বছর থেকে লক্ষ্মীর ভান্ডারের টাকা এত বাড়বে, কন্যাশ্রী বাড়বে, রূপশ্রী বাড়বে, যুবশ্রী বাড়বে, জিতে এলে। একটা অন্তর্বর্তীকালীন বাজেটের জন্য তো অনুমোদন নিতে হয়, নাম কাওয়াস্তে অনুমোদন, কিন্তু নিতে হয়। সেই দিনটাও বদলে গেছে। কিন্তু এত দিনক্ষণ কেন বদল হলো বলুন তো? আসলে 3 ফেব্রুয়ারি, সেই 3 ফেব্রুয়ারি সুপ্রিম কোর্ট কি নির্দেশ দেয় সেদিকেই তাকিয়ে তৃণমূল, সেদিকেই তাকিয়ে গর্বের মুখ্যমন্ত্রী, তাকিয়ে পিসি ভাইপো কোম্পানি। একটা যুক্তি খাড়া করা হচ্ছে যে মুখ্যমন্ত্রী 2 ফেব্রুয়ারি দিল্লিতে নির্বাচন কমিশনার জ্ঞানেশ কুমারের সঙ্গে সাক্ষাৎ করতে যাবেন, তাই সেদিন বাজেট পেশ করা যায় না। প্রথম কথা হলো, কমিশনে যাওয়ার থেকে বাজেট পেশ তো একটি রাজ্যের মুখ্যমন্ত্রীর কাছে অনেক বেশি গুরুত্বপূর্ণ কাজ। কোন মুখ্যমন্ত্রী যদি বলেন ওই দিন আমার সরকারের বাজেট পেশ, তবে অবশ্যই মুখ্য নির্বাচন কমিশনার অন্য কোনো দিন বৈঠক ঠিক করতে পারতেন। হয় না তো, বলতে পারেন না তো তিনি যে না 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 আপনি বাজেট পেশ করবেন না, আগে আমার কাছে আসুন। তা তো নয়, এটা তো যেচে মুখ্যমন্ত্রী যাচ্ছেন। সহজ নয় বিষয়টা। আসলে 3 তারিখটা নিয়েই ভয়।
2 তারিখে না করা যায়, উনি ওখানে যাচ্ছেন, তাহলে 3 তারিখে বাজেট পেশ হতো না, করা যাবে না। সুপ্রিম কোর্ট চলছে, বাজেটও চলছে, দুটো একসাথে, মারাত্মক বিপদ হতো। 3 তারিখটা নিয়েই তত হয়, সেই কারণেই তো অপেক্ষা সুপ্রিম কোর্টে কি হয় দেখার পরে, তারপরে 5 তারিখে বাজেট পেশ। আর সেই বাজেট এমন ভাবে পেশ করা হবে তাতে কোনো আলোচনার সুযোগও থাকবে না, বিরোধীরা কিছু বলতেও পারবে না। এটাই হয় এই রাজ্যে, কিন্তু এবার আরো বেশি করে হবে। দেখুন 3 ফেব্রুয়ারি শুরু হচ্ছে বিধানসভা, সেদিন কি হয়, সাধারণত শোক প্রস্তাবের পর অধিবেশন মুলতবি, 4 তারিখ শবে বরাত, 5 তারিখ বাজেট পেশ, 6 তারিখ আলোচনা, 7, 8 শনি রবি, 9 তারিখে অধিবেশন শেষ। তাহলে আলোচনার জন্য কার্যত 2 দিন, 6 এবং 9। অধিবেশন তো 9 তারিখেই শেষ, কিন্তু কোনো কারণে যদি অধিবেশনের দিন বাড়ানো হয় তবে আলোচনার সুযোগ আছে। কিন্তু এই যে 6 এবং 9 অধিবেশন হবে, সেই দিন বাজেট নয়, কি কি নিয়ে আলোচনা হবে সেটাও ঠিক হয়ে রয়েছে, এবং সেটা খুব রহস্যজনক। সুপ্রিম কোর্ট কি বলতে পারে সেটা আগাম আন্দাজ করে নিয়ে ঠিক করে ফেলা হয়েছে এই অধিবেশনে 2টি পৃথক প্রস্তাব আনবে তৃণমূল। কাগজে পড়লাম তৃণমূল পরিষদীয় দলই সেটা জানিয়েছে। একটা কি, প্রথমটি হবে নির্বাচন কমিশনের অধীনে চলা এসআইআর এ সাধারণ মানুষের হয়রানির বিরুদ্ধে প্রস্তাব। আচ্ছা, 2 তারিখে মুখ্যমন্ত্রী জ্ঞানেশ কুমারের সাথে বৈঠক করবেন, কি হয়, হতে পারে তো সব দাবি দাওয়া মেনে নেওয়া হলো, তার আগে থাকতে ঠিক করে রাখা আছে। মুখ্যমন্ত্রী তো জানেন কোনো লাভের লাভ হবে না কমিশনে গিয়ে, তাই আগে থাকতেই ঠিক করা আছে এই এসআইআর এর বিরুদ্ধে একটা প্রস্তাব আনা হবে। ভাইপো বাবুকেও শুনছি সঙ্গে নিয়ে যাবেন তিনি, কিন্তু লাভের লাভ হবে না, আমি বলছি হবে না, আপনারাও জানেন হবে না, আর সেটা মুখ্যমন্ত্রীও জানেন, তাই আগে থাকতে ঠিক করে রেখেছেন। আবার সুপ্রিম কোর্ট তো নির্দেশ দেবে 3 ফেব্রুয়ারি, যদি সিবিআই তদন্ত হতে পারে, পুলিশ অফিসাররা সাসপেন্ড হয়ে যেতে পারেন, এসব তো হতে পারে। রাজ্য বিধানসভায় আরো একটি প্রস্তাব আসছে যে ইডি সিবিআই কে ব্যবহার করে ভোটের আগে ঝামেলা করা হচ্ছে রাজ্যে। বলুন তো, 3 তারিখে রায়, কিন্তু অনেক আগেই ঠিক হয়ে গেছে 6 বা 9 তারিখে এটা নিয়ে বিধানসভায় আলোচনা হবে। দেখুন এখনো পর্যন্ত সিবিআই তো কিছু ঢোকেনি এই মামলাটায়, যা করছে ইডি। যদি সুপ্রিম কোর্ট বলে তবে সিবিআই হবে, কিন্তু আলোচনাটা ইডি ও সিবিআই এর বিরুদ্ধে। আর 3 তারিখে সুপ্রিম কোর্ট কি বলতে পারে এটা ভেবে তৃণমূল এত আতঙ্কে। 3 তারিখ সুপ্রিম কোর্ট কি বলতে পারে সেটা নিয়ে শুধু তৃণমূল নয়, নবান্ন আতঙ্কে। রাজ্যের গর্বের পুলিশ মন্ত্রী, তিনিও সততার প্রতীক মমতা বন্দ্যোপাধ্যায়, তিনি অনেক বদল এনেছেন। ডিজি রাজীব কুমারের অবসরের সময় হয়েছে, তাকে সরাতেই হবে। আগে ভাগেই সেই জায়গায় তিনি বলে দিয়েছেন যে পীযূষ পান্ডে হবেন রাজ্যের পরবর্তী অস্থায়ী ডিজি। কিন্তু এটা নয় বুঝলাম যে রাজীব কুমার অবসর নিচ্ছেন তাই নতুন ডিজি দরকার, কিন্তু কলকাতার পুলিশ কমিশনারকে হঠাৎ করে বদলাতে গেলেন কেন? কেন বদলালেন? মনোজ বর্মা, ইডির তদন্তে মুখ্যমন্ত্রী যখন বাধা দিতে যান তখন কলকাতার পুলিশ কমিশনার মনোজ বর্মাও তো সঙ্গে ছিলেন, সেই মনোজ বর্মাকে সরিয়ে দেওয়া হচ্ছে। সুপ্রিম কোর্ট রায় দেবে 3 ফেব্রুয়ারি, তার আগেই 1 ফেব্রুয়ারি থেকে মনোজ বর্মা হয়ে যাচ্ছেন মুখ্যমন্ত্রীর নিজস্ব নিরাপত্তার দায়িত্বে থাকা প্রধান অফিসার। তার জায়গায় নতুন পুলিশ কমিশনার হবেন সুপ্রতিম সরকার, যাকে গত বিধানসভা নির্বাচনের সময় নির্বাচন কমিশনই এই দায়িত্ব দিয়েছিল। পরে ক্ষমতায় ফিরেই মুখ্যমন্ত্রী তাকে সরিয়ে দেন। এবার সেই সুপ্রতিম সরকারকে আবার কেন নিয়ে এলেন মমতা বন্দ্যোপাধ্যায়? কোন ছক? তবে যাই হোক, অনেক দিন পর, সেই সৌমেন মিত্রের পর কলকাতা একজন বাঙালি পুলিশ কমিশনার পেল। এটা একটা বাঙালির জন্য, বাংলা বাঙালি নিয়ে যারা গর্ব করেন তাদের জন্য একটা ভালো খবর। শুধু ডিজি বা কলকাতার সিপি নয়, এই 3 ফেব্রুয়ারির রায়ের আগে রাজ্যের অনেক শীর্ষ পুলিশ কর্তার বদলির কথা
ঘোষণা করে দেওয়া হয়েছে। ডিজি অগ্নি, ডিজি হোমগার্ড চেঞ্জ, একাধিক এডিজি, বিভিন্ন রেঞ্জের ডিআইজি বাদ, আবার জেলায় জেলায় এসপিদেরও জায়গা বদল করে দেওয়া হয়েছে। শুনছি আরো বদল হবে খুব তাড়াতাড়ি। এই সময়ে কোনো বদলের কিন্তু নিয়ম নেই যে 1 জানুয়ারি নতুন বছর বদল করতে হবে, কোনো নিয়ম নেই। তবে এত বদল কেন, কিসের ভয়ে, কোন ভয়ে? সবাই বলছেন একটা 3 তারিখ, 3 তারিখ সুপ্রিম কোর্ট কি বলে সেটা ভেবেই এত বদল। ঘুটি সাজিয়ে ফেলছেন। আবার অনেকে বলছে এই ঘুটি সাজানোটা আসলে নির্বাচন কমিশন যবে থেকে এই ভোটের পর, তো কমিশন ঠিক করবে কোথায় কোন অফিসার দায়িত্বে থাকবেন, তার আগে ভোট প্রস্তুতির জন্য শেষবারের মতো গুটি সাজিয়ে নিচ্ছেন মমতা বন্দ্যোপাধ্যায়। এই সুযোগে পিসিমণি তার প্রিয় অফিসার, আপনারা সবাই মনে করুন, বিনীত গোয়েলকে এডিজি আইন শৃঙ্খলা পদে নিয়ে এলেন। মনে পড়ছে আরজি কর কাণ্ডের পর বিনীতকে সরিয়ে দিতে হয়েছিল এডিজি এসটিএফ পদে, যে পদে বিশেষ ক্ষমতা থাকে না, সেখানে সরিয়ে দিতে হয়েছিল বিনীত গোয়েলকে। বহুদিন তাকে দেখা যায়নি রাস্তাঘাটে, অফিসেই বসে থাকতেন, তাকে আবার ফিরিয়ে এলেন। আবার তিনি এসেছেন ফিরিয়া, কিন্তু নির্বাচন কমিশন বহাল রাখিবে কি? প্রশ্ন অনেক, উত্তরও তো জানা। এই প্রতিবেদন কেমন লাগলো জানিয়ে অবশ্যই মন্তব্য করবেন। ভালো লাগলে বন্ধুদের, খারাপ লাগলে শত্রুদের শেয়ার করবেন। আপনারা খুব খুব ভালো থাকবেন।